নমস্কার। কবিতা যিনি লেখেন, যিনি কবিতা লেখেন, আমি কবি শব্দটা ব্যবহার করছি না, কারণ যারা লেখেন তারা সবাই কবি, এমনটা নাও হতে পারে। সেই জন্যে যিনি কবিতা লেখেন তাকে একদিকে রাখছি, আর যারা কবিতাটিকে নিয়ে অন্য কাজে ব্যবহার করছেন, শিক্ষাগত ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে যারা ব্যবহার করছেন, এই দুই দল লোকের মধ্যে একটা বিস্তর ফারাক আছে। যারা কবিতা লেখেন তাদের কিছু বলার তাগিদ থাকে, আর অন্যদিকে যারা কবিতাটিকে শিক্ষাযোগ্য জগতে, একাডেমিক লাইনে অথবা বাণিজ্যিক জগতে ব্যবহার করছেন, তাদের হচ্ছে যে কবিতাটির মধ্যে যা বলা আছে সেইটাকে স্পষ্টতর করার চেষ্টা। সেই জন্যে যিনি কবিতা লিখছেন তিনি একটি কবিতা লিখলেন, সেটির মধ্যে তার বলতে চাওয়াটুকু তিনি যতটা পারলেন বললেন, তারপর যদি তিনি এটাকে আবার এডিট করেন, পরবর্তীকালে সংশোধন করেন, তাহলে এডিট করে তিনি হয়তো তার বলতে চাওয়াটাকে পরিস্ফুটতর করে তুলতে পারেন, একবার দুবার পাঁচবার চেষ্টা করার পর। যদিও এখানে আমার একটা নিজস্ব বক্তব্য আছে যে যেটি বলার জন্যে আমি লিখতে শুরু করলাম, লিখতে বসলাম, তখনই লেখা হয়ে যাওয়ার পর তখনই বিষয়টি যখন আমার মনের মধ্যে কাজ করছে, আমার চেতনের মধ্যে কাজ করছে, তখনই যদি এর অস্পষ্টতা, অপরিস্ফুটতা নিয়ে চিন্তা করে আমি যদি এটাকে সংশোধন করি, তাহলে আমি যেটা বলতে চেয়েছি সেটাই বলা হবে। আর যেটা অধিকাংশ ক্ষেত্রে বলা হয় যে কবিতাটি লিখে তুমি রেখে দাও, 6 মাস 1 বছর পরে ওই কবিতাটি বার করে আবার দ্বিতীয়বার পড়ো এবং প্রয়োজনীয় সংশোধন করো। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কবিতাগুলি যখন বই আকারে পাঠানো হচ্ছে সেই সময় কবি আবার সংশোধন করলেন অনেকের পরামর্শে, কিংবা দ্বিতীয় সংস্করণ তৃতীয় সংস্করণে পরিবর্তন করছেন। সেই সব ক্ষেত্রে আমার যেটা ধারণা যে প্রথমে যা তিনি বলতে এসেছিলেন আর সংশোধন করার পর তিনি যা বললেন, দুটোর মধ্যে ফারাক থেকে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকার কথা। তাই যিনি কবিতা লেখেন তিনি কবিতাটি লিখতে পারার মধ্যেই তার আনন্দ প্রাপ্তি হয়ে গেল। তারপরে তার লক্ষ্য হচ্ছে দ্বিতীয় কবিতাটি লেখা তার জীবনের লক্ষ্য। কিন্তু যিনি এই কবিতাটি নিয়ে অন্যের কাছে কবিতাটির অন্তরাত্মার ব্যাখ্যা করতে যাবেন, তিনি কবিতাটি বারবার পাঠ করবেন, আর পাঠ প্রতিক্রিয়া তার মধ্যে যেটা হবে সেই পাঠ প্রতিক্রিয়াটিকে তিনি বারবার সংশোধন করবেন।
পরিমার্জন করবেন, পরিবর্তন করবেন, করে তিনি সেটাকে শ্রোতার কাছে অথবা ছাত্রছাত্রীদের কাছে তিনি সেটাকে রাখবেন। তাহলে কবি যা বলতে চাইলেন আর ব্যাখ্যাকার তিনি যা ব্যাখ্যা করলেন, দুটো এক না হবার সম্ভাবনাই প্রবল। সেটা তো ভিন্ন কথা, কিন্তু এই যে লেখকের সঙ্গে আলোচকের এই যে তফাৎটা, আলোচককে বারবার ওই একই জিনিস পড়তে হয় এবং ওই একই জিনিসের উপর বারবার তাকে ভাবতে হয়, চিন্তা করতে হয় এবং লিখতে হয়, বিভিন্ন কোণ থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে করতে হয়। অর্থাৎ জিনিসটাকে নিয়ে তাকে রগড়াতে হয়। যারা এটাকে পরিবেশন করেন মঞ্চে উঠে, পারফর্মার যারা, তাদের ওই একই ব্যাপার। তারা ওই কবিতাটিকে নিয়ে তার প্রত্যেকটি শব্দ, দাড়ি, কমা, পূর্ণচ্ছেদ এর ভেতরে ঢোকার চেষ্টা করেন, স্বরক্ষেপণ করেন এবং লেখক যা বলতে চেয়েছেন বলে তাঁর মনে হয় সেইটাকে তিনি পরিস্ফুট করার চেষ্টা করেন এবং সেটাকে যাতে বিনোদনের মতো করে করা যায়, শ্রোতা যাতে আনন্দ পায়, তার যাতে ভালো লাগে, তার জন্যে একটা ভিন্নতর আবহও তিনি সৃষ্টি করে নেন, যেটার সঙ্গে কবিতা লিখতে চাওয়া লেখকের যে অভিপ্সা ছিল তার কোনো সম্পর্ক থাকে না। এই সব কার্যকারণ ঘটে বিভিন্ন ক্ষেত্রে এবং সেই জন্যই দেখা যায় যে যারা পারফর্মার তারা গুটিকত কবিতা নিয়েই তাদের কাজ করেন, বিভিন্ন জায়গায় পরিবেশন করেন। সেটা 50টা হতে পারে, বড় জোর 100টা হতে পারে, বা সারা জীবনের তার যদি কাজ ধরা যায়, খুব প্রখ্যাত বিখ্যাত ব্যক্তি যারা, তাদের সারা জীবনের যদি কাজ ধরা যায় তাহলে হয়তো দেখা যাবে কয়েকশো কবিতা। কিন্তু একজন কবিতার লেখক তিনি কয়েক হাজার কবিতা তাকে লিখতেই হয়, সেটা সংখ্যায় খুব বেশি নয়। আবার তাকে কয়েক হাজার, আরও কয়েক হাজার, আরও কয়েক হাজার কবিতা তাকে পড়তে হয় এবং সেই পড়াটা একই জিনিস নিয়ে পড়া নয়, তাকে নিত্য নতুন, প্রতিদিন নতুন কবিতা পড়তে হয়, নবীন কবির কবিতা পড়তে হয়, সার্থক কবিতা পড়তে হয় বা সার্থক কবিতা পড়তে হয়, যেটা সার্থক নয় বলে আমরা প্রচার করি সেটাও তাকে পড়তে হয়। একজন দক্ষ লোকের হাতের লেখা পড়তে হয়, একজন অদক্ষ লোকের হাতের লেখাও পড়তে হয়, কারণ সেই ক্ষেত্রে কবির মাথায় নতুন ভাবনা চিন্তা স্পার্ক করার সম্ভাবনা জেগে ওঠে। সেই অন্বেষণের জন্য কবিকে অনেক বেশি পড়তে হয়। আবার কবি বলে ফেললাম, কবিতার লেখকের কথা বলছি। কবিতার লেখককে অনেক বেশি পড়তে হয়, যতটা বেশি আলোচকরা বা পারফর্মাররা পড়েন না বা তার ধারে কাছেও থাকেন না বলে আমার মনে হয়। তো যাই হোক, আমাকে প্রতিদিনই কিছু খ্যাত কিছু অখ্যাত কবিদের কবিতা আমি এখানে পড়ে থাকি। এই খ্যাত অখ্যাত কবিতা পড়ার সময় আমাকে আমার যে চেতন, সেই চেতনটাকে আমাকে পরীক্ষা করতে হয়। এটা কাউকে প্রমাণ দেবার বিষয় না, আমি কাউকে প্রমাণ দিতে পারবো না যে একজনের কবিতা পড়লাম আর একজনের কবিতা পড়লাম, তার মধ্যে আমার চেতন জগতে কি কাজ করলো, কি স্পার্কিং হলো, সেটা আমি প্রমাণ দিতে পারবো না, দেওয়ার সম্ভব নয়, মনে হয় না কেউ পারেন। কিন্তু আমার চেতনকে জাগ্রত করার জন্যে আমাকে এই কবিতা পাঠের ভ্যারিয়েশন আমার দরকার পড়ে, নচেত চাকাটা একই জায়গায় দাঁড়িয়ে
ঘুরতে থাকে, চাকাটা এগুতে থাকে না। রবীন্দ্রনাথের কথা, বক্তব্য ধার নিয়ে বললাম, যেটা আমি সাধারণত করে থাকি না, এখন এসে গেল মুখে, বলে ফেললাম। তো যাই হোক, আমরা আজকে ভাস্কর চক্রবর্তীর কয়েকটি কবিতা পড়ব। নাগপাশ। আজ যখন নিঃসঙ্গতার কথা ভাবছিলাম, নাটকীয়ভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশে। পুকুর ছড়িয়ে দিয়েছিল তার বিশাল শরীর বৃষ্টিকে বুকে পাওয়ার জন্যে। আমি নখ খুঁটছিলাম আর জানলা দিয়ে শহর দেখছিলাম। চাইছিলাম রহস্যময় নীল আলো আকাশে দেখা দিক, আর গান ভেসে আসুক আমাদের ছেলে মেয়েদের। বিস্ময়কর মেঘ আজ অনেক দিন পরে জমাট বেঁধেছে আকাশে। মেয়েটি আশ্চর্যজনকভাবে ছাদে উঠে গিয়েছিল, আর ছেলেটি বীরভূমে গিয়ে অবাক হয়ে দেখেছিল শামকল পাখি। আমি সকালবেলা অযথাই মানুষ খেকো দুশ্চিন্তার কথা ভাবছিলাম মেয়েদের কাজ জানালা খুলে দেওয়া, আর ছেলেরা ছিঁড়ে খুঁড়ে ফেলবে অন্ধ সময়, মুখে মুখে ফুটিয়ে তুলবে হাসি। স্বর্গ থেকে 2-3 মিনিটের ছুটি নিয়ে। মনে হচ্ছে অনেক দিন পর মা আজ আমাকে দেখতে এসেছেন। যখন শুকনো হাত আমি বুলিয়ে নিচ্ছি শুকনো মুখে, যখন বন্ধুত্ব আর ভালোবাসার ধ্বংসস্তূপে শান্তভাবে বসে আছি আমি। এখন এই যে কবিতাটা আমি পড়তে গেলাম, পড়তে যাওয়ার সময় আগের লাইনের সঙ্গে পরের লাইনের লিঙ্ক আছে, আবার পরের লাইনটির সঙ্গে তার পরের লাইনটির লিঙ্ক আছে, যেটা আবার তার আগের লাইনটির সঙ্গে নেই। অর্থাৎ আমি যদি 3টে লাইন ধরি, তাহলে 3টে লাইনের মধ্যে প্রথম লাইনটির সঙ্গে দ্বিতীয় লাইনের বক্তব্যের কোথাও একটা সরাসরি সংযোগ আছে, আবার দেখা যাচ্ছে দ্বিতীয় লাইনটির সঙ্গে তৃতীয় লাইনটির সরাসরি সংযোগ আছে, অথচ প্রথম লাইনটির সঙ্গে তৃতীয় লাইনটির সেরকম কোনো সরাসরি সংযোগ নেই। ফলে আমি যখন পড়ছি, তখন আমি প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে এসে আমার শ্বাস নিতে পারি। আমি পাঠটাকে, পড়ার জায়গাটাকে সাময়িক, মানে আমার পাঠের যে গতি, আমার যে শ্বাস নেওয়া, দম নেওয়া, সেটা আমি করতে পারি। অথবা দ্বিতীয় লাইন থেকে পাঠ শুরু করে তৃতীয় লাইনে গিয়ে আমি আবার শ্বাস নিতে পারি বা শ্বাস ছাড়তে পারি। যেমন এইখানে আমি এই ছোট্ট একটুখানি এই জায়গাটা পড়ছি। আমি সকালবেলা অযথাই মানুষ খেকো দুশ্চিন্তার কথা ভাবছিলাম মেয়েদের কাজ জানলা খুলে দেওয়া, আর ছেলেরা ছিঁড়ে খুঁড়ে ফেলবে অন্ধ সময়, মুখে মুখে ফুটিয়ে তুলবে হাসি। স্বর্গ থেকে 2-3 মিনিটের ছুটি নিয়ে। আমি যদি এমনটা করে পড়ি, কারণ এখানে হাইফেন দেওয়া আছে, অর্থাৎ বক্তব্য শেষ হয়নি, তাহলে আর ছেলেরা ছিঁড়ে খুঁড়ে ফেলবে অন্ধ সময়, মুখে মুখে ফুটিয়ে তুলবে হাসি, স্বর্গ থেকে 2-3 মিনিটের ছুটি নিয়ে। এখানে আমি জ্যোতি নিতে পারি, অথবা স্বর্গ থেকে 2-3 মিনিটের ছুটি নিয়ে মনে হচ্ছে অনেক দিন পর মা আজ আমাকে দেখতে এসেছেন। এই লাইনটার সঙ্গে আবার ওই স্বর্গ থেকে 2-3 মিনিটের ছুটি নেওয়াটা লিঙ্কড হয়ে যাচ্ছে। মা স্বর্গ থেকে 2-3 মিনিটের ছুটি নিয়ে আমাকে দেখতে এসছেন। আর তার আগের লাইনে কী হচ্ছিল না, ওই ছেলেগুলো তাদের হাসি ফুটিয়ে তুলছিল স্বর্গ থেকে 2-3 মিনিটের ছুটি নিয়ে। তাহলে এইভাবে কবিতা যখন আমি পড়তে যাচ্ছি, এই তার যে অর্থের যে ভেরিয়েশন হচ্ছে, সেই ভেরিয়েশনটা আমি কবিতা পড়ার সময় আপনাকে শোনাতে পারবো বা নিজেকে শোনাতে পারবো।
কিন্তু যখন আমি এটা পারফর্ম করতে যাব তখন পারফর্মার এর একটা নির্দিষ্ট অর্থ ধরে নেবেন এবং সেই নির্দিষ্ট অর্থটি ধরে নিয়ে তিনি পরিবেশন করবেন এবং শ্রোতাকে সেই নির্দিষ্ট অর্থটি বুঝতে বাধ্য করবেন। শ্রোতা সেই নির্দিষ্ট অর্থটিই ধরবে, শ্রোতা আর ভিন্নতর অর্থ খুঁজতে যাবার প্রয়াস পাবে না সাধারণত। আমি পরবর্তী কবিতায় আসব, বিজ্ঞাপন। ছেলেটি অফিস থেকে, মেয়েটি কলেজ থেকে এলো আর বিদ্যুৎ চমকালো। সিনেমায় যেতে চায় ওরা, অন্তরঙ্গ হতে চায় কাফে দা মনিকোয়। কালো মেয়েটিও আর আমাকে পাত্তাই দেয় না, জানিয়েছে যেখানে উনুন, ধোঁয়া, দারিদ্র, সেখানে যে কোনো চাকরি চাই, 7 কি 800 মাসে, দুপুরে টিফিন। এখন কবি করেছেন কি, কালো মেয়েটিও আমাকে আর পাত্তাই দেয় না, জানিয়েছে যেখানে উনুন, ধোঁয়া, দারিদ্র, সেখানে, তারপর একটা লম্বা হাইফেন আছে, অর্থাৎ বক্তব্য শেষ হয়নি, সেখানে বলে অন্য কোনো বক্তব্য থাকতে পারে, মাঝখানে স্পেস আছে, ফাঁকা জায়গা আছে, শেষ লাইনে বলছে যে কোনো চাকরি চাই, 7 কি 800 মাসে, দুপুরে টিফিন। এখন আমি ওই যে দারিদ্র, যেখানে উনুন, ধোঁয়া, দারিদ্র, সেখানে বলে যে হাইফেন দেয়া আছে, আমি বলতে পারি সেখানে যে কোনো চাকরি চাই, 7 কি 800 মাসে, দুপুরে টিফিন। এইটুকু পেলেই ওই জগতের মেয়েদের কাজ চলে যায়, তাদের আর ভিন্নতর, অধিকতর প্রাপ্তির কোনো বাসনা তাদের মনে আর কাজ করে না। আবার এমনটা হতে পারে যে যেখানে উনুন, ধোঁয়া, দারিদ্র, সেখানে বলে আরও কিছু বক্তব্য কবির ছিল যেগুলো বললেন না, তুমি সেখানটা ধরে নাও, পাঠক সেখানটা ভেবে নিক। তারপরে শেষকালে এসে কবি আবার বললেন যে যে কোনো একটা চাকরি চাই, একটা বলেননি, আমি কথা বলতে গিয়ে বললাম যে যে কোনো চাকরি চাই, 7 কি 800 মাসে, দুপুরে টিফিন। অর্থাৎ এমন একটি বাক্য আমি স্পেসের পর স্পেস দিয়ে খানিকটা জায়গা ছেড়ে আমি এমন একটি বাক্য লিখলাম যে বাক্যটা কিন্তু ওই স্পেসটা, মধ্যবর্তী স্পেসটার আগের যে লাইনটা তার সঙ্গে লিঙ্কড করছে। আবার পাঠককে যদি আমি সুযোগ দিই তাহলে পাঠক ওই স্পেসের মাঝখানে আরও কিছু ভাবনা চিন্তা ভেবে নিতে পারবেন, সেই সুযোগটিও কবি রেখেছেন। এইটা পরিবেশন করার বিষয় নয়, এটা অনুভব করার বিষয়। এইটা যিনি অনুভব করবেন, যিনি উপলব্ধি করবেন, তিনি ভিন্নতর কবিতা লিখতে চেষ্টা করবেন। এবং যখন কবি এই ভিন্নতর কবিতা লেখার চেষ্টা করেন, তার বোধকে পরিবেশন করেন এমনভাবে যাতে তার বোধের মধ্যে পাঠক নিজে ঢুকে স্বাধীনতা উপভোগ করার সুযোগ পেতে পারেন। সেরকম একটা জায়গা তিনি তৈরি করতে পারেন, তখন সেই কবিতা লেখককে আমরা কবি বলি। নচেত সাধারণভাবে আমরা বাকি কবিতা লেখকদেরকে আমরা আর কবি বলি না। আমার মতো যারা লোক, তারা আমরা কিন্তু কবি নই, তারা আমরা কবিতার লেখক, অর্থাৎ কবিতার মতো আমরা কিছু লিখি, সেগুলো কবিতা হলো কি হলো না সেটা আলোচকদের বিষয়। এবং সাধারণত আলোচকরা কবিতা লেখকদের কবিতা নিয়ে আলোচনা করেনও না, তারা তাদেরই কবিতা নিয়ে আলোচনা করেন যারা কবি হয়ে উঠেছেন। এবং এই কবি হয়ে উঠতে গেলে একটা দীর্ঘ সময় ব্যয় করতে হয়। কবির হয়তো সারা জীবনের মধ্যেও সেই সময়টুকু দিয়ে তিনি সেই সুযোগটা পেলেন না। তারপরে কবিকে মৃত্যুর পর অপেক্ষা করতে হয় যে তিনি কবি হয়ে উঠতে পারবেন কি না। অর্থাৎ আলোচক, গবেষক তাকে নিয়ে আলোচনা করবেন কি না, গবেষণা করবেন কি না, তার উপরে নির্ভর করবে তখন কবি হয়ে উঠতে পারবেন কি না। কারণ আলোচক বা গবেষক সবাইকে নিয়ে কাজ করেন না, করা সম্ভব নয়, আর তিনি সেটা করতে পারবেন না, তার লিমিটেশন আছে, তার অতটা ক্ষমতাও নেই
যে তিনি সবাইকে নিয়ে কাজটা করতে পারবেন। পরিবেশক যারা পারফর্মার, তাদের ক্ষেত্রে ওই একই জিনিস। যে কবি মানুষের কাছে ইতিমধ্যে পরিচিত হয়ে আছেন এবং সেই কবির আবার সেই কবিতাগুলো, যে কবিতাগুলো ইতোমধ্যেই শ্রোতার কাছে, পাঠকের কাছে পরিচিত হয়ে আছে, সেগুলোকেই পরিবেশকরা পরিবেশন করার ঝুঁকি নেন। অপঠিত কবিতা, যার মধ্যে এই ধরনের স্পেস রেখে যান কবিরা, পাঠককে স্বাধীনতা দিয়ে যান, সেই সব স্বাধীনতা দিয়ে সেই কবিতাগুলোকে পাঠ করতে যাওয়ার ঝুঁকি সাধারণত পরিবেশকরা নেন না, নেওয়া যাবে না। যেহেতু আমি কবিতা আজকে পড়তে এসে এই কবিতা পড়ার প্রসঙ্গক্রমে আমি দু একটি কথা বলে ফেললাম, ফলে ভিডিওটা বড় হয়ে গেল, তাই আজকে আমি আর এখানে বেশি কবিতা পড়বার সুযোগ পাবো না। আমি শেষ করবার আগে আর একটি কবিতা পড়ব, এক মূর্খের সম্মানে। এইখানে মূর্খ এক তার অসুখী জীবন নিয়ে খেলা করেছিল। ছাদে তার রঙিন পাজামা পরে আছে, ঘরে বাথরুমে তার পড়ে আছে হাত ও পায়ের কসরত। এখানে সেখানে রক্ত আর মোজা আর শুধুই জলের দাগ। থেমে আছে কবেকার ছিন্ন ভিন্ন হাসি। এই যে কবিতাটা পড়লাম, এর মধ্যেও এই ধরনের সুযোগ কবি রেখেছেন যে পাঠক তার ইচ্ছে মতো বারবার বিভিন্ন রকমভাবে কবিতাটা পড়তে পারবেন এবং বিভিন্ন রকমভাবে কবির বক্তব্যকে ধরবার সুযোগ পাবেন। ছাদে তার রঙিন পাজামা পরে আছে, তারপরে হাইফেন দেওয়া আছে, অর্থাৎ বক্তব্য শেষ হয়নি, ঘরে বাথরুমে, তারপর কমা আছে। তাহলে ছাদে তার রঙিন পাজামা পরে আছে, ঘরে বাথরুমে। ছাদে বলে কিন্তু কমা ছিল, তার রঙিন পাজামা পরে আছে ঘরে বাথরুমে। তাহলে তার রঙিন পাজামা ঘরে বাথরুমেও পরে থাকতে পারে, ছাদেও পরে থাকতে পারে। ওই সম্ভাবনা অসম্ভাবনা থাকতেও পারে, নাও থাকতে পারে। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি কোথাও যেন এখানে কাজ করছে এই বক্তব্যের মধ্যে, যে তার রঙিন পাজামাটা ছাদেও থাকতে পারে, ঘরে বাথরুমেও থাকতে পারে। তার পড়ে আছে হাত ও পায়ের কসরত। তার হাত ও পা কিন্তু পড়ে নেই, তার হাত ও পায়ের কসরত পড়ে আছে। সেটাও এই একই প্রসঙ্গক্রমে যখন বলেছেন, তাহলে সেটাও পড়ে আছে ছাদে অথবা ঘরে অথবা বাথরুমে, কিংবা ছাদে, ঘরে, বাথরুমে, সমস্ত জায়গায়। এই সমস্ত জায়গায় সে হাত পা নিয়ে কসরত করেছে, সেই কসরতগুলি সেখানে পড়ে আছে। এখানে সেখানে, এইখানে কমা, এখানে সেখানে হাইফেন দেওয়া আছে, রক্ত আর মোজা, রক্ত আর মোজা আর শুধুই জলের দাগ। থেমে আছে কবেকার ছিন্ন ভিন্ন হাসি। এই সব পড়ে আছে, এই সব কিছুই ওই পড়ে আছে ওই সম্ভাব্য ওই জায়গাগুলোর মধ্যে। অনিশ্চিতভাবে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যে পড়ে আছে তা নয়, অনিশ্চিতভাবে বিভিন্ন জায়গায় পড়ে আছে। আপনি যখন যেখানে যাবেন সেখানে তাকে দেখতে পাবেন, অন্য জায়গায় তখন সেই জিনিসটি নেই। আবার যখন আপনি অন্য জায়গায় যাবেন তখন সেই অন্য জায়গায় সেই জিনিসটিকে দেখবেন, তখন আর সেটা ছাদে নেই, তখন সেটা ঘরে কিংবা বাথরুমে। এরকম, আমি জানি না ভুলভাল বললাম কি না। যারা কবিতা বোঝেন, বোদ্ধা, অধ্যাপক, গবেষক, আলোচক, ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করবেন। নমস্কার।